দেখেন, যখনই আমি শুনতে পাচ্ছি যে ইয়েস টু পলিটিক্স, আমি তখন শুনতে পাই যে শিক্ষার অধিকারের জন্য শিক্ষার্থীরা লড়াই করছে। যখনই বলে হচ্ছে ইয়েস টু পলিটিক্স, আমি দেখতে পাই যে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকারের পক্ষে একটা ব্যাপক সংখ্যক শিক্ষার্থী, ব্যাপক সংখ্যা হচ্ছে শিক্ষিত শ্রেণী আসলে লড়াই করছে। যখনই আমি শুনতে পাই যে ইয়েস টু পলিটিক্স, তখনই আমি দেখতে পাই যে এখানে যে শিক্ষার সর্বাগ্রাসী একটা বাণিজ্যিকীকরণ ব্যবস্থা করা হচ্ছে, দখলদারিত্বের ব্যবস্থা তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতেছে। এই হচ্ছে বিষয়। সেখানে একটা বড় আমরা ব্যাপার লক্ষ্য করি জুবেল, যে রাজনৈতিক সচেতনতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে তরুণরা যখন রাজনৈতিকভাবে সচেতন হন তখন অনেক কিছু বদলায়। একটা প্রেক্ষাপট তো আপনি জানেনই, আমাদের জীবনকালে দেখে ফেলেছি 2024-এর দারুণ একটা পরিবর্তন হয়েছে, একটা ফ্যাসিজমের, একটা স্বৈরাচারী প্রথার পরিবর্তন আপনারা তরুণরা ঘটিয়েছেন। ফলে আপনাদের রাজনৈতিকভাবে সচেতন হওয়া জরুরি। আর কেউ যেন কোনোভাবেই কখনো এই ফ্যাসিজম চালু করতে না পারে, স্বৈরাচারী ব্যবস্থা চালু করতে না পারে, এবং সেখানে তরুণদের সোচ্চার হওয়াটা খুব জরুরি। আপনি ডাকসুর এই নির্বাচনটা নানান কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট তো বটেই, রাজনৈতিক মেরুকরণেও এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং সেখানেও আপনাদের সচেতন থাকাটা জরুরি। আপনারা কি অবস্থায় আছেন? মানে সেটি নিশ্চয়ই সচেতন অবস্থায় আছেন, এবং সেখানে এই যে রাজনৈতিক মেরুকরণ, সেটাকে নিশ্চয়ই আপনারা আবার নতুন করে ঢোকাতে চাইবেন না। দেখেন, এই সময়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনটা এতই জরুরি হয়ে উঠছে, কারণ হচ্ছে এটার সাথে আসলে আমাদের হচ্ছে সার্বিকভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্র কোন দিকে যাত্রা করবে, এবং এদেশের বৃহৎ অংশের মানুষের জীবন এবং হচ্ছে জীবিকার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দেখেন, যখনই হচ্ছে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে হরণ করা হয়, তার মাধ্যমে কিন্তু একটা রাষ্ট্রীয় গণতন্ত্রের যে হরণ করার প্রক্রিয়া, তার মধ্যেই কিন্তু পৌঁছায়। আমরা 90 অভ্যুত্থানের পরে দেখতে পেয়েছিলাম যে ডাকসু নির্বাচন সহ সকল এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার দেওয়ার ভেতর দিয়ে মূলত প্রাতিষ্ঠানিক যে গণতান্ত্রিক পরিবেশ ছিল সেগুলোকে আসলে ভেঙে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয়, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পেলাম একটা রাষ্ট্রে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। এর ফলে আমরা এই ডাকসু নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করি যে এই দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এখানকার হচ্ছে যেই গণতন্ত্র মনা মানুষজন আছে এবং হচ্ছে এখানকার যে স্বাধীনতা সংগ্রামকে যারা ধারণ করে, তাদের যে এই অগ্রযাত্রা এই বাংলাদেশকে কেন্দ্র করে, সেটা অব্যাহত রাখার জন্য এই নির্বাচনটা জরুরি। এবং আমরা মনে করি যে এই নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি এখানে একটা বড় মেরুকরণ তৈরি হবে। আসলে কাদের বড় মেরুকরণ হবে? হচ্ছে শিক্ষার্থী এবং হচ্ছে যে দেশের জনগণের অধিকারের পক্ষের মানুষের পক্ষে এই ডাকসু নির্বাচন আসতেছে, নাকি হচ্ছে তাদের বিপরীত যে আকাঙ্ক্ষী মানুষ আছে তারা আসতেছে, সেটা হচ্ছে বিষয়। এবং আরও মনে করি যে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে এমন কোনো শক্তি যদি নির্বাচিত হয়ে আসে যারা মূলত সন্ত্রাস আর দখলদারিত্বের রাজনীতি করে, যারা মূলত হচ্ছে বালু লুট কিংবা হচ্ছে পাথর লুটের রাজনীতি করে, সেই ধরনের গোষ্ঠী যদি এই বিশ্ববিদ্যালয়ে ক্ষমতায় আসে, আবারও আমরা কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে স্বৈরাচারী কাঠামো, নিপীড়নকারী কাঠামো, সেই কাঠামোর দিকেই আমরা ধাবিত হব। আর আবার যদি এমন কোনো গোষ্ঠী নির্বাচিত হয়ে আসে যারা মূলত বাংলাদেশকে ধারণ করে না, এদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে না, বারবার হচ্ছে নারী হেনস্থার সাথে যারা জড়িত, এরকম গোষ্ঠী জড়িত হয়ে আসলে বা নির্বাচিত হয়ে আসলে, সেটা মূলত শুধু বাংলাদেশ না, শুধু এই বাংলাদেশ রাষ্ট্রের ব্যাপার না, এটা হলো একটা সমাজটার একটা অসহিষ্ণু সমাজের দিকে এই গোষ্ঠী আসলে নিয়ে যাবে। ফলে আমরা শিক্ষার্থীদের কাছে দাবি জানাই, যে আহ্বান জানাই যে আপনারা গণতন্ত্রের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে, অধিকারের পক্ষে শক্তিকে নির্বাচিত করুন। জুবেল, আমাকে যদি একটু বলেন যে আমি একটা বিষয় তো সবাই জানি যে আমাদের সবার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় নানান কারণে নানান সংকটে আসলে জর্জরিত। সেই সংকট থেকে আপনাদের আসলে হস্তক্ষেপ দরকার, সংকট থেকে মোকাবেলার জন্য, উত্তরণের জন্য। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যখন আপনাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে, ঠিক কী কী কারণে আসলে বেছে নেবে? আপনি আসলে কেন অন্যান্য প্রার্থীদের চেয়ে আলাদা? আপনাকে কেন শিক্ষার্থীরা ভর্তি দিবে? দেখেন, আমি এজিএস পদে নির্বাচন করছি। আমি মনে করি যে ডাকসু নির্বাচন ধারাবাহিকভাবে প্রতি বছর হওয়া প্রয়োজন, এবং এই জায়গায় হয়তো অন্য অনেক প্রার্থী আসলে একমত হবে না, কিংবা হচ্ছে তার রাজনৈতিক অ্যাফিলিয়েশনের কারণে সে আসলে এটার পক্ষেই থাকবে না। তাদের অনেকেই মনে করবে যে ডাকসু নির্বাচনটা আসলে এইবারই হোক, আমার বেলাই হোক, অন্য কোনো বেলায় আসলে হোক না, সেটা বন্ধ হয়ে যাক। আমি যদি নির্বাচিত হই, আমি এই ওয়াদাটা করতে পারি শিক্ষার্থীদের পক্ষে যে ডাকসু নির্বাচন কোনো ক্ষমতাসীন দল, কোনো গোষ্ঠী, কোনো এজেন্সি বন্ধ করতে পারবে না। আমি বাধ্য করতে পারবো আমরা যে ডাকসু নির্বাচনটা
আয়োজন করতে। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস দখলদারিত্বমুক্ত রাখতে হবে, কোনো প্রকার হচ্ছে মারামারি হানাহানি কিংবা দেখা গেছে যে গেস্ট রুম গণরুম বারবার যেগুলো আসলে হয়ে আসছে সেগুলো আসলে চালু করা যাবে না, এর কোনো সুযোগ নাই। এটা আমরা আসলে কিভাবে আমরা সলিউশন নিয়ে আলাপ করতে চাই। আমরা মনে করি যে এই সময় এসে আমাদের একটা ক্যাম্পাস চার্টার প্রণয়ন করা প্রয়োজন, যেই ক্যাম্পাস চার্টারের মাধ্যমে আসলে এই ক্যাম্পাসে দখলদারিত্বের যে ব্যাপারটা চলমান ছিল সেই দখলদারিত্বের আসলে অবসান ঘটবে। এখানে অ্যাকাউন্টেবল করা হবে যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন হচ্ছে একটা সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ড করবে, ছাত্র হিসাবে যেমন তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, ঠিক একই রকম হবে যদি কোনো সংগঠনের কর্মী হয়ে থাকে সেই সংগঠনকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে গাফিলতি থাকবে সেই গাফিলতিকেও এই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি দেখা যায় যে প্রশাসনের গাফিলতির কারণে একটা হলের একটা সিট এটা দখল করা হয়ে গেছে, সেখানে হলের প্রভোস্টকে শাস্তির আওতায় নিতে হবে। এখানে আমাদের হচ্ছে মাননীয় উপাচার্য যখন হচ্ছে একটা বড় সন্ত্রাসের ঘটনা ঘটবে, মাননীয় উপাচার্যকে এর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা মনে করি এই ধরনের একটা ক্যাম্পাস চার্টার ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদের মধ্যে একটা সমন্বিত চুক্তির ভিতর দিয়ে আসলে তৈরি করা প্রয়োজন, যেটা নেতৃত্ব দিবে আসলে ডাকসু। এবং আমি যদি নির্বাচিত হই আমি এই জায়গাটা তৈরি করবো। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের খাদ্য সংকটটা একটা ভয়াবহ বিষয়। এখানে প্রচুর শিক্ষার্থী ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পর আসলে খাবার খেতে পারে না এই ক্যাম্পাসে। আমরা মনে করি যে ক্যাম্পাসে খাদ্যের যে সংকট সেই সংকটটা মোকাবেলা করা সম্ভব হবে যে প্রতিটি হলে হলে যেই ক্যান্টিনগুলো আছে সেই ক্যান্টিনগুলোর ইজারা প্রথা বাতিল করার ভেতর দিয়ে মূলত হল প্রশাসনের তত্ত্বাবধানে হল প্রশাসনের মালিকানায় একটা ক্যান্টিন ব্যবস্থা পরিচালনা করা, যেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যাপ্ত পরিমাণ ভর্তুকি দেবে এবং প্রতিটি অনুষদে এক একটা করে ক্যাফেটেরিয়া স্থাপন করা প্রয়োজন। এবং দেখেন প্রতিটা শিক্ষার্থী আসলে ইয়ে থেকে আসে, বিভিন্ন অঞ্চল থেকে আসে, গ্রাম থেকে আসে কিংবা মফস্বল থেকে আসে। সে আসলে দেখা গেছে যে যখন ইয়ে থাকে মানে হলের খাবারের সংকট থাকে, আবাসনের সংকট থাকে, সেটা আসলে খাপ খাওয়াতে পারে না, ফলে তার শিক্ষা জীবনটা ব্যাহত হয়। আমরা মনে করি যে একটা শিক্ষা জীবন যাতে সুন্দরভাবে পরিচালিত হতে পারে, শিক্ষার সাথে জড়িত সকল আনুষঙ্গিক বিষয়ে সমাধান হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে এই ক্যাম্পাসের নারী হেনস্থার যে ঘটনাগুলো ঘটতে থাকে প্রতিনিয়ত, দেখা যায় সে ক্লাসরুমে নিরাপদ না একটা নারী, তাহলে সে কই যাবে? দেখা যাচ্ছে যে এখানে যৌন নিপীড়ন বিরোধী সেল আছে কিন্তু এই জিনিসটা কার্যকর না। আমরা মনে করি যে প্রতিটি হলে এবং হচ্ছে ডিপার্টমেন্টে যৌন নিপীড়ন বিরোধী সেলটাকে কার্যকর করতে হবে। এবং আমরা এই ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নারী হেনস্থার বিরুদ্ধে, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ফলে আমরা মনে করি যে আমরা যদি নির্বাচিত হই বা আমি যদি নির্বাচিত হই আমি এই ধরনের সংকটগুলোর সমাধান করবো এবং এই ওয়াদাটা করতে পারি, আমরা করবো। এটা আমাদের রাজনৈতিক লড়াইয়ের একটা অংশ। এই জিনিসটা যেমন না যে আমরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কথার ফুল জুড়ে সাজাচ্ছি, এটা তো আমাদের সংগ্রামের অংশ, এটা আমাদের ভেতর থেকে আসা কথা। কিন্তু জুবেল, একটা বিষয় দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতিভাবে যারা আসলে নিজেদেরকে উপস্থাপিত করেন তাদের একটা বড় ক্ষেত্র দলীয় রাজনীতির যে লেজুর বৃত্তি সেটা করতে করতে অভ্যস্ত হয়ে যায় এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে বাধ্য করেন। এবং আপনি যেটা খাদ্য সংকটের কথা বললেন সেটি নিয়ে তাদের কোনো ধরনের কনসার্ন থাকে না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে। বিশ্ববিদ্যালয়ে সব হয় গবেষণা পড়াশোনা ছাড়া। আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলোর সাথে, আপনিও কম বেশি পরিচিত, এবং সেখানে শিক্ষা প্রশাসনিক যে কার্যক্রমের যে মানোন্নয়ন সেই মানোন্নয়নের ক্ষেত্রে নানান ধরনের প্রশ্ন থেকে যায়। বিশেষ করে শিক্ষকদের পাঠদান নিয়েও শিক্ষার্থীরা নানানভাবে প্রশ্ন করেন। আপনারা জয়ী হলে, আপনার প্যানেল জয়ী হলে কি করবেন? দেখেন এখানে যে আপনি লেজুর বৃত্তির রাজনীতি যেটা করছেন, ব্যাপারটা হচ্ছে লেজুর বৃত্তি খুব স্পষ্ট যে কাদের লেজুর বৃত্তি করছে, ক্ষমতার লেজুর বৃত্তি করছে নাকি হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে থাকতেছে। আমরা দেখতে পাই যে একটা বৃহৎ রাজনৈতিক দলের ছায়া হয়ে যারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে, যাদের হচ্ছে বৃহৎ রাজনৈতিক পার্টিগুলো হচ্ছে মূলত হচ্ছে এই দেশের সংসদের পার্ট, এই দেশের হচ্ছে ক্ষমতা কাঠামোর বড় অংশ, তারাই মূলত আসলে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই রাজনীতিটাই নিয়ে আসে, যে রাজনীতিটা আসলে মূলত শিক্ষা থেকে দূরে রাখে, মূলত হচ্ছে এখানকার শিক্ষার্থীদের অধিকার থেকে দূরে রাখে, মূলত এখানকার হচ্ছে যে রাইটসের যে আলাপটা সেই রাইটসের আলাপ থেকে শিক্ষার্থীকে দূরে রাখা যায়, সেই আলাপগুলো করে। ফলে আমরা দেখতে পাই যে এই ইয়েতে মানে দেখা গেছে প্রেস ক্লাবে কিংবা বিভিন্ন জায়গায় যে ছোট ছোট সাধারণ প্রোগ্রাম যেটা শিক্ষার্থীর সাথে কোনো সংযোগ নাই, এদেশের মেহনতি মানুষের সংগ্রামের সাথে কোনো সংযোগ নাই, সেই ধরনের প্রোগ্রামেও শিক্ষার্থীদের বাধ্য করা হয়। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেখানে আসলে কোনো রাজনীতি করার জন্য আসলে কেউ কোনো বাধ্য থাকবে না। আবার এমন একটা ক্যাম্পাস চাই যে কোনো রাজনীতি করার কারণে আসলে সে কোনো প্রকার হেনস্থার শিকার হবে না, সে কোনো প্রকার হচ্ছে আক্রমণের শিকার হবে না, সুবিধাও পাবে না রাজনীতি করার কারণে। হ্যাঁ, বিশেষ করে সুবিধাও পাবে না, যে কারণে আমরা বলতেছিলাম একটা ক্যাম্পাস চার্টার আমাদের প্রণয়ন করা প্রয়োজন। এবং আমরা মনে করি যে এখানে যে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে যে
আমাদের পিছিয়ে পড়ার ক্ষেত্রে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ের পুরোটাই একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এটা ঐতিহাসিকভাবেই তৈরি হয়ে গেছে। ফলে আমাদের আসলে একাডেমিক জায়গায় আসলে আমাদের হচ্ছে উন্নতি করা প্রয়োজন, এবং বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য গবেষণাধর্মী কাজের আসলে কোনো বিকল্প নাই। আমরা মনে করি যে এখানে যে শিক্ষাদান পদ্ধতি রয়েছে, পাঠদান পদ্ধতি রয়েছে, এখানে আবার রিইভ্যালুয়েশন হওয়া প্রয়োজন। এবং আমরা মনে করি যে এখানে আসলে এই অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু রয়েছে। শিক্ষক মূল্যায়ন পদ্ধতিটা আসলে কার্যকর করা প্রয়োজন, এবং এই কার্যকর করার ভেতর দিয়ে মূলত ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেটা যে দাস প্রথার সম্পর্ক না, সেই জায়গাটা ভেঙে মূলত ছাত্র শিক্ষক, সিনিয়র লার্নার এবং জুনিয়র লার্নার, এই জায়গায় আসলে পৌঁছানো প্রয়োজন। আমরা বিশ্ববিদ্যালয়কে গবেষণার ক্ষেত্রে উন্নতি করার ক্ষেত্রে আমরা মনে করি যে তরুণ গবেষক তৈরি করতে হবে। তরুণ গবেষক তো তৈরি হতে পারে মূলত হচ্ছে যদি আমরা এই যে শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের মধ্য থেকে আসলে আমরা গবেষকদের তৈরি করার যে ব্যবস্থা, মনে করা হচ্ছে আমাদের প্রফেসর আছেন একজন, ওনার সাথে হচ্ছে একজন হচ্ছে এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ দিতে পারে, বা ফেলো হিসাবে নিয়োগ দিতে পারে, কিংবা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ দিতে পারে। এই ব্যবস্থা আসলে করা সম্ভব এই বিশ্ববিদ্যালয়। এটার জন্য আহামরি কোনো মানে বৈপ্লবিক পরিবর্তন ঘটাইতে হবে বিশ্ববিদ্যালয়, তা কিন্তু না। কিন্তু এর পরিবর্তনের ফলে শিক্ষাক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক দূর আগায় যেতে পারবে। আপনাদের পরিকল্পনাগুলো ইতিবাচক, অবশ্যই সেগুলো সমর্থনযোগ্য। এই মুহূর্তে আমি যদি একটু বলি যে আর কয়েক ঘন্টা আছে হচ্ছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে, এবং একদিন পরেই হচ্ছে সেই যে কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের যে 2025-এর কার্যক্রম, সেটি আসলে অনুষ্ঠিত হবে। কেমন পরিস্থিতি দেখছেন জুবেল? সব কিছু আসলে আমরা রাজনৈতিক মেরুকরণে অনেক সময় শুনি যে লেভেল প্লেয়িং ফিল্ডটা তৈরি হচ্ছে না, বা সেই ক্ষেত্রে আপনারা কেমনভাবে দেখছেন পরিবেশটা এবং পরিস্থিতিটা? দেখেন, এখন যদি বাহ্যিক পরিস্থিতির কথা বলি, সেই পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট ভালো অবস্থা আছে, কিন্তু একটা অভ্যন্তরীণ আলাপের কথা যদি বলি, এখানে আসলে অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছিলাম। বিশেষত আমাদের প্রধান কনসার্ন ছিল যে এই ভোট কেন্দ্র বাড়ানো, শুধু ভোট কেন্দ্রের মধ্যে অভ্যন্তরীণ যে বুথ, সেই বুথ বাড়ালেই আসলে, বুথ বাড়াইলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা এরকম না। আমরা মনে করি কেন্দ্রগুলাই বাড়ানোর প্রয়োজন। মানে ভোট কেন্দ্র ঢোকার রাস্তাটাই যদি জ্যামিং হয়ে পড়ে থাকে, তাহলে আসলে ভেতরের ভোটটা তো আসলে কার্যকর হবে না। ফলে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রগুলো আসলে বাড়ানো হয় না, বুথ বাড়ানো হয়েছে। এবং এরপরেও আর একটা আশঙ্কা রয়ে গেছে যে অনেক দল কিংবা হচ্ছে বিশেষ কিছু রাজনৈতিক দল যারা ইতিপূর্বে ডাকসু নির্বাচনে আসলে লাইন জ্যামিং এর ওস্তাদি শিখে আসছেন, তারা আসলে লাইন জ্যামিং করবে। এই লাইন জ্যামিং ঠেকানোর জন্য আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিশেষ কোনো ব্যবস্থা নাই। এখানে আরেকটা বিষয় রয়েছে যে আমরা আসলে এই যে নির্বাচনের যে এই ব্যালট বক্স তৈরি করবে, সে ব্যালট বক্স রাখবে, সেখানে কিন্তু আসলে কোনো স্বচ্ছ ব্যালট বক্স নাই। এখানে হচ্ছে এই স্টিলের ব্যালট বক্স। ফলে এক ধরনের আশঙ্কা তো রয়েই গেছে, এবং নিরাপত্তা নিয়েও আসলে এক ধরনের শঙ্কা রয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা বিধান করতে সক্ষম হবে। এখানে হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীদের কীভাবে হচ্ছে ক্যাম্পাসে নিয়ে আসবে ভোটদানের জন্য, সেটা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। আমরা মনে করি এই এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক সাড়া আছে, কিন্তু তারপর আরও ব্যাপক অংশগ্রহণ আসলে শিক্ষার্থীদের প্রয়োজন। যদি এই ডাকসু নির্বাচনে শতভাগ শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটদানে অংশগ্রহণ করতে পারে, তাহলে আসলে মূলত এই বিশ্ববিদ্যালয়ের পক্ষের যে শক্তি আছে, এই দেশের জনগণের পক্ষের যে রাজনৈতিক শক্তি আছে, তারাই আসলে নির্বাচিত হয়ে আসবে। ফলে আমরা আহ্বান জানাই যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, হলে থাকা শিক্ষার্থী কিংবা অনাবাসিক শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনারা ভোট দেন, এবং ভোট দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পাসটা আপনাদের দখলে রাখেন। এই ক্যাম্পাস বারবার হচ্ছে কখনো কখনো রাজনৈতিক দলের অধীনে চলে যায়, কখনো দেখা যাচ্ছে ভিন্ন কোনো গোষ্ঠীর দখলে চলে যায়। আমরা মনে করি এই ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের ক্যাম্পাস, এই ক্যাম্পাস দখল থাকবে শিক্ষার্থীদের পক্ষে, এবং তারাই আসলে লড়াইটা করবে নিজেদের জন্য। জি জুবেল, আপনি একটা প্রসঙ্গ তুলেছেন, নিরাপত্তার প্রসঙ্গটি, সেটি নিয়ে আপনি কোনো ধরনের শঙ্কা প্রকাশ করছেন কি? দেখেন, সংখ্যা প্রকাশ বলতে কি, জিনিসটা ডাকসু নির্বাচন, এবং এমন আপনারা দেখতে পেয়েছেন যে তফসিল ঘোষণার পর থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে যত ধরনের আলাপ আলোচনা চলছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিশাল বিশাল রাজনৈতিক দল যাদের হচ্ছে একবার দুইবার সরকার গঠনের অভিজ্ঞতা আছে, তাদের সবার প্রধান রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রধান রাজনৈতিক কাজ হয়ে গেছে ডাকসু নির্বাচন। ফলে তাদের কাছে আমরা মনে করতেছি যে ধরেন হচ্ছে ইয়ের কথাই যদি বলি, বিএনপির কথা বলি, যদি জামাত ইসলামের কথা বলি, এনসিপির কথা যদি বলি, তাদের সবার এখন হলো প্রথম রাজনৈতিক কাজটি হচ্ছে ডাকসু নির্বাচন। ফলে এই জাতীয় নির্বাচনের ক্ষেত্র বিশেষে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এবং এত বড় গুরুত্বপূর্ণ একটা নির্বাচন কেউ হয়তো দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে এই ক্যাম্পাসটাকে হাতছাড়া করতে চায় না। আমি বললাম যে এই সব রাজনৈতিক দলগুলো আসলে ক্যাম্পাসটাকে দখল রাখতে চায়। ফলে এখানে নির্বাচনে যদি তাদের বিপক্ষের কোনো শক্তি চলে আসে, কিংবা হচ্ছে দেখা যাচ্ছে তাদের পছন্দসই ব্যক্তিরা নির্বাচিত যদি না হতে পারে, তখন যে
বড় কোনো ম্যাসাকার হয়ে যাবে না এর আসলে গ্যারান্টি নেই। আমি তাদেরকে বিশ্বাস করি না, কারণ হচ্ছে এই বিশ্বাস আসলে করার মতন কোনো বাস্তবতা কখনোই তৈরি হয় নাই। বারবার এই রাজনৈতিক দলগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতারণা করছে, দেশের জনগণের সাথে প্রতারণা করছে এবং জনগণ আসলে প্রতারিত হচ্ছে বারবার। ফলে আমি মনে করি যে এই যে নিরাপত্তা সংখ্যার কথা বলছে, এটা সংখ্যাটা রয়ে গেছে, এর হয়তো ভ্যালিড কোনো প্রমাণ আমি দেখাতে পারবো না যে এখানে নিরাপত্তা ইস্যুস তৈরি হচ্ছে, কিন্তু এই আশঙ্কাটা তৈরি হচ্ছে মূলত এই পারিপার্শ্বিক অবস্থা দেখে। হাজার হাজার মানে এই মানুষজন হচ্ছে এখানে ইনভলভ হয়ে গেছে, যারা জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখানে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা ইনভলভ হয়ে গেছে এই ক্যাম্পাসের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। ফলে যে কোনো কিছু ঘটতে পারে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানাই যে আপনারা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করবেন এবং এমন নিরাপত্তা ব্যবস্থা আবার করবেন না যে নিরাপত্তা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীত হয়ে যায়। একসাথে হচ্ছে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ প্রয়োজন, অন্যদিকে আবার নিরাপত্তাটা প্রয়োজন। জুবেল, একটা ছোট বিষয় একটু জানতে চাই। আপনি জানেন যে এই ক্যাম্পাসে একটা সময় মানে অর্থ, মানে টাকা এবং অস্ত্রের ঝনঝনানি দেখিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা হতো, সেটি তো এখন আর এবার নাই, বা না কি অবস্থায় আছে? আপনি যেহেতু একজন প্রার্থী হিসেবে লড়ছেন, এরকম কিছু দেখছেন কিনা? দেখেন, অস্ত্রের রাজনীতির দিন আসলে শেষ হয়ে গেছে। এখন মূলত মেধা এবং মননের রাজনীতি, কথার রাজনীতি। আমি কি কথা বলতেছি, শিক্ষার্থীদের পক্ষের কথা বলতেছি নাকি হচ্ছে বিপক্ষের কথা বলতেছি, সেটা হচ্ছে এখন রাজনীতির মূল বিষয়। এবং এই এখন যে অর্থের যে রাজনীতি, আমি এই ডাকসু তফসিল ঘোষণা করার পর থেকে দেখতে পাচ্ছিলাম যে এই ক্যাম্পাসে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মানে কোটি কোটি টাকার লেনদেন হইতেছে। ফলেতে এই জিনিসটা ওপেন সিক্রেট হয়ে গেছে এই ক্যাম্পাসে কারা কি ধরনের অর্থ ব্যয় করতেছে। কিন্তু আমরা জানি যে এই অর্থ আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভোটে প্রভাবিত করা, সেই জিনিসটা আসলে করতে পারবেন আলটিমেটলি। এবং আপনারা জানেন যে এখনও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা বিভিন্ন এলাকা থেকে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে কিছু ক্ষেত্রে থ্রেট দিচ্ছেন যে অমুক ব্যক্তিকে ভোট দিতে হবে, এই ধরনের ঘটনা ঘটতেছে। আলটিমেটলি এই জিনিসগুলো আসলে কোনো কার্যকর বিষয় না, তারা আসলে ফেইল্ড রাজনীতি ওইটা। এবং আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে মননের রাজনীতি এবং হচ্ছে ইন্টেলেকচুয়ালিটির যে রাজনীতি এবং হচ্ছে অধিকারের পক্ষে কথা বলার যে রাজনীতি, সেটাই আসলে তারা বেছে নিচ্ছে। এবং আগামী দিনের রাজনীতিটা হবে হচ্ছে মূলত অধিকারের রাজনীতিকে কেন্দ্র করে। জি, আমি একটা বিষয় একটু জানতে চাই যে যেহেতু একদম নির্বাচনী প্রচারণার শেষ সময় রয়েছে এবং প্রার্থীরাও বেশ ব্যস্ত সময় পার করছেন, আপনারা ভোটারদের উদ্দেশ্যে আসলে আপনি কোনো ধরনের ইতিবাচক বার্তা একটু যদি দিতেন কিনা? বিশেষ করে 11টা আপনি যদিও বলছেন যে শিক্ষার্থীদের আসলে এই ভোট দেওয়ার ক্ষেত্রে আসাটা খুব বেশি জরুরি, এবং তারা যদি আসে, তারা যদি তাদের ভোটটা প্রদান করে ঠিকভাবে, সেটি আসলে আর অনেক কিছু বদলায়। এবং এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আরেকটা বিষয় আপনি শুনেছি, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যারা এখানে এসেছেন অধিকাংশই তো জেনজি, এবং তারা তো জীবনে কখনো ভোট দেন নাই। সো তাদের মধ্যে এই ব্যাপারটা অন্যরকম একটা ভাবে এক্সাইটিংভাবে কাজ করছে যে তারা প্রথমবার কোথাও একটা জায়গায় ভোট দিতে যাচ্ছেন। ফলে এটা কিন্তু তাদের মধ্যে একটা দারুণ ভোটার হিসেবে তার যে একটা অধিকার আছে, সেটা ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে এবং সেখানে তিনি একজন প্রভাবক ভোটার হিসেবে, সেগুলো তারা আসলে বিচার করছেন। আপনারা নিশ্চয়ই ভোটারদের সাথে দীর্ঘ পরিসরে কথা বলছেন, তাদের সাথে আলাপ বিনিময় হচ্ছে। ওনারা মূলত কি বলছেন সেটি একটু জানান, এবং তারপরে আসলে শুনতে চাই যে তাদের উদ্দেশ্যে কোনো ধরনের একটি ইতিবাচক বার্তা। দেখেন, আমরা যখনই হচ্ছে ভোটারদের কাছে যাচ্ছি, তাদের মধ্যে একটা বিষয় দেখতে পাচ্ছি যে কিছু ক্ষেত্রে প্রথমবারের মতো না, একেবারে শুরুর দিকে যখন ডাকসুর আলোচনা হচ্ছে, তখন কারো ডাকসু ক্যাফেটেরিয়া না, ওইটা আবার নির্বাচন, রাইট, তো এটা তো খাবারের জায়গা। আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলি কিংবা দেশের জনগণকে একটা সময় পর্যন্ত আমরা এমনভাবে হচ্ছে রাজনীতি থেকে দূরে রাখছি, অধিকার আদায়ের জায়গা থেকে দূরে রাখছি, যার ফলে আসলে এই চিন্তাগুলো আসলে আসে নাই। এরপর যখন হচ্ছে ডাকসুর আলাপটা আরও জোরদার হলো এবং ডাকসুর তফসিল ঘোষণা করলো, আমরা নির্বাচনী প্রচারণায় ঢুকে পড়লাম, তখনই আসলে দেখতে পাচ্ছি যে একটা ব্যাপক উৎসাহ কাজ করছে, না আমিও হচ্ছে ভোট প্রদান করবো। এবং অভ্যুত্থানের পরে প্রায় 1 বছর পার হয়ে গেছে, ভোটদানের আকাঙ্ক্ষা তো শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবেই ছিল, এবং এই দেশের প্রতিটা জনগণের আসলে এই আকাঙ্ক্ষা এখন প্রবল। তারা হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে নিজেদের যোগ্যতম যে পছন্দের যে প্রার্থী আছে তাকে ভোট দিবে। কিন্তু 1 বছর হয়ে গেলে কোনো ভোটের আয়োজন আসলে হয় নাই। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটা ইলেকশনের আয়োজন হচ্ছে ডাকসু নির্বাচনের কারণে, এবং এই ইলেকশনে আসলে ভোট দেওয়ার জন্য এই শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে সেই ধরনের ব্যক্তিদেরকে আসলে পছন্দ করতেছে, আর যারা আসলে রাজনৈতিকভাবে ক্লিন, রাজনৈতিকভাবে শিক্ষার্থীদের পক্ষে, রাজনৈতিকভাবে হচ্ছে এই 71-এর পক্ষে, রাজনৈতিকভাবে 90-এর অভ্যুত্থানের পক্ষে, রাজনৈতিকভাবে আসলে 24-এর পক্ষের। এবং দেখেন, জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে যদি বলি, আমাদের এখানকার যে তরুণ শিক্ষার্থী, আমি আসলে জেনজি টার্মটা ইউজ করব না, কারণ আমি মনে করি না যে আমি জেনজি, কিন্তু বয়সের হিসাবে যদি বলি আমি ওই প্রজন্মেরই পড়ি আসলে। কিন্তু গ্রামে এই কাদামাটিতেই বড় হয়েছি, ফলে
একটু হইয়া আছে। তো এই যে একেবারে নবীন শিক্ষার্থী যারা এই বিশ্ববিদ্যালয়ের পা দেওয়ার পরপরই আসলে কিংবা কলেজে থাকাকালীন সময়ে আসলে জুলাই অভ্যুত্থানে জড়িয়ে পড়ছিল, তাদের কাছে কিন্তু এই অভ্যুত্থানটা একটা বিশাল একটা বিষয় এবং জীবনের সবচেয়ে বড় অর্জন বলতে পারবেন, গর্বের বিষয়। কিন্তু তারা দেখেছে যে যাদের সাথে আন্দোলন করছে, যাদের সাথে লড়াই করছে এবং তারাই আসলে এই অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে, এই জিনিসটা এই শিক্ষার্থীরা আসলে কোনোভাবেই আসলে মানতে পারে না। যার কারণে দেখা গেছে যে তাদের একটা স্বপ্নভঙ্গের ব্যাপার আছে, তারা এই স্বপ্ন নিয়ে আসলে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই। ফলে এই স্বপ্নভঙ্গের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটা আরও বৃহৎ স্বপ্ন তৈরি হয়েছে, না আমরা হয়তো রাজনৈতিক পরিমণ্ডল পরিবর্তনের মাধ্যমে আসলে রাষ্ট্রীয় যে কাঠামো, শাসন কাঠামো, সেই শাসন কাঠামোর আসলে পরিবর্তন নিয়ে আসতে পারবো। ফলত দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে কেন্দ্র করে তারা রাজনৈতিক বিষয়টি গুরুত্বের সাথে দেখতেছে। যারা এখন হচ্ছে জুলাইয়ের সাথে গাদ্দারি করে নাই, যারা ৭১-এর সাথে গাদ্দারি করে নাই এবং যারা মূলত এই বাংলাদেশের এই বৃহৎ সংখ্যক জনগণের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের লড়াইয়ে যারা লম্বা সময় ধরে ছিল, অভ্যুত্থানের আগে ছিল, অভ্যুত্থানের পরবর্তী সময় ছিল, তাদেরকে ভোট দিতে তারা মুখিয়ে আছে। এরপর যদি আমি বলি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে যদি একটা আহ্বান জানাতে চাই, যে আহ্বান আমরা বিভিন্ন সময় বিভিন্নবার দিয়ে আসছি, সেই আহ্বানটাতে জানাতে চাই। প্রথম আহ্বান হচ্ছে, আপনি আমাকে ভোট দেন সেটা আমি বলছি না, আমাকে ভোট দেওয়া লাগবে না। আপনার যদি পছন্দ না হয়, আপনি যদি মনে হয় যে জাবির আহমেদ জুবেল কোনো যোগ্য প্রার্থী না, জাবির আহমেদ জুবেল হচ্ছে অযোগ্য প্রার্থী, আমাকে ভোট দেওয়া লাগবে না, আমাদের প্যানেলে কাউকে ভোট দেওয়া লাগবে না যদি আপনাদের অযোগ্য মনে হয়। কিন্তু আমরা চাই আপনারা হচ্ছে ভোট প্রদান করতে আসুন। আমরা চাই ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ ভোট কাস্টিং ডাকসুতে এবার হোক এবং আপনাদের যাতে ভোট দিতে না আসতে পারেন, আপনারা যাতে ভোট দিতে না পারেন, এখানে কিন্তু এর আয়োজন চলতেছে এবং বিশাল বিশাল আয়োজন। এই আয়োজনের সাথে আমাদের মতন জনপ্রতিনিধিরা জড়িত ব্যাপারটা এরকম না, এখানে বিশাল বিশাল ব্যক্তিরা জড়িত, এখানে সরকারের বিভিন্ন ব্যক্তিরা জড়িত, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা জড়িত এবং এই ধরনের আয়োজন চলছে। ফলে আপনারা যদি ভোট দিতে আসেন তাহলে সকল আয়োজন আসলে ব্যস্ত যাবে এবং আপনারাই আসলে এই নিজেদের যে অধিকার সেটা বুঝে নিতে পারবেন। ফলে আমরা চাই আপনারা ব্যাপক হারে হচ্ছে ভোট প্রদান করতে আসুন এবং আপনারা আসলে আসলে সকল খেলাটা আসলে উল্টে যাবে এবং আপনারাই আসলে মূল খেলোয়াড় হয়ে উঠতে পারবেন। এবং এর মাধ্যমে আরেকটা কথা বলতে, সর্বশেষ যে জিনিসটা বলতে চাই, আপনারা জানেন যে এই বাংলাদেশের এবং এই স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানে গণহত্যার একটা জায়গা ছিল এবং এই গণহত্যার জায়গা থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ে এবং এই দেশে আসলে এই রকম শক্তি কখনোই কোনোভাবেই আসলে নির্বাচিত হওয়া উচিত না, যারা হচ্ছে এদেশে গণহত্যার সাথে লিপ্ত ছিল, যারা হচ্ছে জুলাইয়ের সাথেও গাদ্দারি করেছে, জুলাই অভ্যুত্থানকে যারা বিক্রি করে দিয়েছিল, তাদেরকে আসলে আপনারা প্রত্যাখ্যান করবেন, এই আহ্বানটুকু রাখি। এবং শুধুমাত্র এই বিবেচনাটুকু করবেন যে গণতন্ত্রের পক্ষে কারা, দখলদারিত্বের পক্ষের কারা নয় এবং হচ্ছে দখলদারিত্ব মুক্ত ক্যাম্পাসের জন্য যারা কারা লড়াই করছে, সেই বিষয়গুলো বিবেচনা করে আপনারা ভোট দিবেন। ধন্যবাদ।